বিসমিল্লাহির রহমানির রাহিম ১৪৯২ সাল ইতিহাসের বইগুলো বলে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। স্কুলে পড়ানো হয়, পাঠ্যপুস্তকে লেখা আছে, চলচ্চিত্রে দেখানো হয়। কিন্তু যদি বলি এই গল্পটা সম্পূর্ণ নয়, যদি বলি কলম্বাসের পা রাখার কয়েকশো বছর আগেই আটলান্টিকের উত্তাল ঢেউ পেরিয়ে একদল সাহসী মানুষ সেই মহাদেশে পৌঁছেছিলেন এবং তারা ছিলেন মুসলিম। আজকের এই ভিডিওতে আমরা খুলে দেখব ইতিহাসের এমন একটি অধ্যায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে উপেক্ষিত, অস্বীকৃত আর লুকিয়ে রাখা হয়েছে। আমাদের গল্প শুরু করতে হবে আরও পেছন থেকে, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। পৃথিবীর বুকে তখন জ্বলছে এক অসাধারণ আলো, ইসলামী সভ্যতার স্বর্ণযুগ। যখন ইউরোপ অন্ধকার মধ্যযুগে ডুবে, চলুন চলে যাই চতুর্দশ শতাব্দীর মালি সাম্রাজ্যে। পশ্চিম আফ্রিকার এই রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্যগুলোর একটি, এবং এই সাম্রাজ্যের শাসক ছিলেন একজন মুসলিম, সুলতান আবু বকর দ্বিতীয়। ইতিহাসে তাকে অনেকে চেনেন না, কিন্তু তার গল্পটা চমকে দেওয়ার মতো। মিশরীয় গৈতিহাসিক আল উমারি লিখেছেন, মালির বিখ্যাত সম্রাট মানসা মুসা, যিনি ১৩২৪ সালে হজ করতে গিয়ে এত সোনা বিতরণ করেছিলেন যে মিশরের বাজারে সোনার দাম পড়ে গিয়েছিল, তিনি নিজে বলেছিলেন এক অবাক করা কাহিনী। মানসা মুসার আগে সিংহাসনে ছিলেন আবু বকর দ্বিতীয়। তিনি আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে কি আছে তা জানতে চাইতেন। তিনি প্রথমে পাঠালেন ২০০ জাহাজ। একটাই জাহাজ ফিরে এলো। সেই জাহাজের ক্যাপ্টেন বললেন, পশ্চিমে একটি শক্তিশালী স্রোত আছে, বাকি সব জাহাজ সেই স্রোতে হারিয়ে গেছে, কিন্তু আমি ফিরে এসেছি। আবু বক্কর তখন বললেন, আমি নিজে যাব। তিনি মানসা মুসার হাতে রাজ্যের দায়িত্ব দিলেন এবং ২০০০ জাহাজের একটি বিশাল বহর নিয়ে পাড়ি দিলেন পশ্চিমে। আর কখনও ফিরে আসেননি। কোথায় গেলেন তিনি? কি হল সেই ২০০০ জাহাজের? আধুনিক গবেষকরা বলছেন তিনি পৌঁছেছিলেন আমেরিকায় ১৩১১ সালে, কলম্বাসের প্রায় ১৮১ বছর আগে। এখন আপনি হয়তো ভাবছেন, এটা কি শুধু কল্পনা, শুধু একটা গল্প? না, এর পেছনে আছে একাধিক প্রমাণ। চলুন দেখি। প্রথম প্রমাণ, ভাষার সাদৃশ্য। আমেরিকার আদিবাসী উপজাতি গুয়ারানি ও কিছু মেক্সিকান উপজাতির ভাষায় এমন কিছু শব্দ পাওয়া গেছে যা আরবি ও মান্দিনকা ভাষার সাথে মিলে যায়। ভাষাবিদ ও গবেষক ইভান ভ্যান সার্টিমা তার বিখ্যাত বই দি কেম বিফোর কলম্বাসে এই ভাষাগত মিলগুলো বিস্তারিত তুলে ধরেছেন। দ্বিতীয় প্রমাণ, ওলমেক ভাস্কর্য। মেক্সিকোতে পাওয়া গেছে বিশাল আকার পাথরের মাথা। ওলমেক সভ্যতার এই ভাস্কর্যগুলোতে স্পষ্টতই আফ্রিকান চেহারার মানুষের মুখ খোদাই করা। এই মূর্তিগুলোর বয়স ১০০০ বছরেরও বেশি। কিন্তু এত আগে আফ্রিকানরা আমেরিকায় এলো কিভাবে? তৃতীয় প্রমাণ, উদ্ভিদ বিজ্ঞান। কলম্বাস আসার আগে থেকেই আমেরিকায় তুলা পাওয়া গেছে, যা ডিএনএ পরীক্ষায় দেখা গেছে এটি আফ্রিকান তুলার সাথে সংকরায়িত। আফ্রিকান তুলা সমুদ্র পেরিয়ে আমেরিকায় গেল কিভাবে? হাওয়ায় উড়ে? না, কারো সাথে জাহাজে করে। চতুর্থ প্রমাণ, কলম্বাসের নিজের লেখা। এবার আসুন এমন একটি প্রমাণের কথা বলি যা অনেকেই জানেন না। কলম্বাস নিজে তার জার্নালে লিখেছিলেন, আমেরিকার আদিবাসীরা তাকে জানিয়েছিল যে এর আগেও কালো চামড়ার মানুষ সেখানে এসেছিল এবং সোনার তৈরি বর্শা নিয়ে এসেছিল। গায়ানায় পরে সেই বর্ষার মাথাগুলো পরীক্ষা করা হয়েছিল এবং সেগুলোর সোনার সাথে পশ্চিম আফ্রিকার সোনার মিল পাওয়া গেছে। এই প্রমাণগুলো শুধু একটা কথাই বলে, মুসলিম নাবিকরা আমেরিকায় পৌঁছেছিলেন কলম্বাসের বহু আগে। এবার আসি আরও পুরনো কথায়। একাদশ শতাব্দীর মুসলিম ভূগোলবিদ আল মাসুদি তার বিখ্যাত গ্রন্থ মুরুজ আজ জাহাব বা সোনার তৃণভূমিতে উল্লেখ করেছেন, আটলান্টিক মহাসাগরের ওপারে একটি বিশাল ভূখণ্ড আছে। তিনি একে বললেন আল বাহার আল মুসলিম, অর্থাৎ অন্ধকার সমুদ্র, এবং তিনি লিখেছেন অনেক নাবিক সেদিকে গিয়ে আর ফিরে আসেননি। আরবি ভূগোলবিদ আল শারিফ আল ইদ্রিসি দ্বাদশ শতাব্দীতে সিসিলির মরম্যান রাজা রজার দ্বিতীয়ের জন্য একটি বিশ্ব মানচিত্র তৈরি করেছিলেন। সেই মানচিত্রে পশ্চিম আটলান্টিকের একটি ভূখণ্ডের ইঙ্গিত আছে, যাকে তিনি জাজিরাতুল খালিদাত বা অনন্ত দ্বীপ বলেছেন।
এই বর্ণনাগুলো কি কাকতলীয় নাকি মুসলিম ভূগোলবিদরা সত্যিই জানতেন পশ্চিমে কি আছে? আমাদের একটু থামতে হবে এখানে। এই নাবিকরা কেন গিয়েছিলেন? শুধু বাণিজ্যের জন্য? শুধু সম্পদের জন্য? না, ইসলাম তাদের শিখিয়েছিল সিরু ফিল আর্ধ, অর্থাৎ পৃথিবীতে ভ্রমণ করো, জ্ঞান অর্জন করো, আল্লাহর সৃষ্টিকে দেখো। কুরআন বলছে আফালাম ইয়াসিরু ফিল আর্ধ ফায়ানজুরু, অর্থাৎ তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না যাতে তারা দেখতে পায়? এই আয়াত মুসলিমদের শুধু ধর্মীয় অনুশীলনে নয়, বরং জ্ঞান ও অনুসন্ধানের পথেও অনুপ্রাণিত করেছে। মুসলিম নাবিকরা ছিলেন সেই অনুপ্রেরণার ফসল। তারা বিশ্বাস করতেন আল্লাহর এই বিশাল পৃথিবীর কোনো কোন অজানা থাকার নয়। এই চেতনাই তাদের নিয়ে গিয়েছিল আটলান্টিকের অজানা জলরাশির মাঝে। তাহলে প্রশ্ন আসে, এই সত্যটা কেন লুকানো হল? কেন ইতিহাসের বইয়ে লেখা হল না? এর উত্তর লুকিয়ে আছে ইউরোপীয় ঔপনিবেশিকতার ইতিহাসে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলো স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকাকে তাদের উপনিবেশ বানিয়েছিল। এই উপনিবেশ স্থাপনের নৈতিক ভিত্তি ছিল একটাই: আমরাই প্রথম এলাম, তাই এটা আমাদের। কিন্তু যদি প্রমাণিত হয় যে মুসলিম নাবিকরা আগেই এসেছিলেন, তাহলে সেই দাবি দুর্বল হয়ে যায়। তাই ইউরোপীয় ঔপনিবেশিক ইতিহাস লেখকরা ইচ্ছাকৃতভাবে এই সত্যকে পাশে সরিয়ে রেখেছে। এটা শুধু মুসলিমদের ব্যাপার নয়, ভাইকিংরাও আমেরিকায় গিয়েছিল, কলম্বাসের প্রায় ৫০০ বছর আগে। লেইফ এরিকসনের সেই যাত্রার প্রমাণ আজ স্বীকৃত। কিন্তু মুসলিমদের যাত্রার কথা এখনও বিতর্কিত ও অস্বীকৃত রয়ে গেছে। কারণ একটাই, একটি বিশেষ ন্যারেটিভ রক্ষা করতে হবে। কিন্তু সত্য চাপা দেওয়া যায় না। আল্লাহর এই পৃথিবীতে সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্যই নাজাতের পথ। আধুনিক যুগে অনেক গবেষক এই বিষয়ে কাজ করেছেন। ড. ইভান ভ্যান সার্তিমা, ত্রিনিদাদ বংশোদ্ভূত এই আমেরিকান ভাষাবিদ ও ঐতিহাসিক ১৯৭৬ সালে প্রকাশ করেন দে কেম বিফোর কলম্বাস। এই বইটি প্রথমবারের মতো একাডেমিক পর্যায়ে প্রাক কলম্বীয় আফ্রিকান উপস্থিতির প্রমাণ তুলে ধরে। ড. বারিফেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আমেরিকায় পাওয়া পাথরের শিলালিপি বিশ্লেষণ করে দেখিয়েছেন কিছু লেখা আরবি বর্ণমালার সাথে মিলে যায়। গেভিন মেনজিস, ব্রিটিশ নৌ কমান্ডার ও ঐতিহাসিক, তার গবেষণায় দেখিয়েছেন মুসলিম মানচিত্রকারদের কাছ থেকেই কলম্বাস তথ্য পেয়েছিলেন। এমনকি কলম্বাসের নৌপথ প্রদর্শনকারী ছিলেন একজন মুসলিম নাবিক, যার নাম ছিল আলোনসো পিটার। ধারণা করা হয় তিনি আগে থেকেই সেই পথ জানতেন। এই ইতিহাস আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা, গর্বিত হন, কিন্তু দায়িত্বশীলভাবে। ইসলামী সভ্যতার এই উত্তরাধিকার আমাদের অহংকারের জন্য নয়, বরং এটা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান, অনুসন্ধান ও সাহসিকতা ইসলামের অংশ। দ্বিতীয় শিক্ষা, ইতিহাস সবসময় নিরপেক্ষ নয়। যে ইতিহাস আমাদের পড়ানো হয় তা অনেক সময় বিজয়ীদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। আমাদের নিজেদের ইতিহাস নিজেরা খুঁজে বের করতে হবে। তৃতীয় শিক্ষা, জ্ঞান অর্জন ইবাদত। এই মুসলিম নাবিকরা সমুদ্রে যাওয়ার আগে ভালোভাবে জ্ঞান অর্জন করেছিলেন। জ্যোতির্বিদ্যা, ভূগোল, আবহাওয়া বিজ্ঞান সব বিষয়ে দক্ষ ছিলেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করো, প্রয়োজনে চীনে গিয়ে হলেও। তারা সেই আদেশ মেনেছিলেন। আমরাও কি পারব? ইতিহাসের এই লুকানো পাতাটি আজ আমরা একটু উল্টে দেখলাম। কলম্বাসের ১৮১ বছর আগে আবু বকর দ্বিতীয়র সেই বিশাল বহর আটলান্টিকের বুকে হারিয়ে গিয়েছিল। হয়তো তারা পৌঁছেছিলেন, হয়তো তারা সেখানে বসতি গড়েছিলেন, হয়তো তাদের কথা সেই ভূমির মানুষরা শত শত বছর মনে রেখেছিল, এবং তারপর সভ্যতার নতুন ঢেউ সব মুছে দিয়েছিল। কিন্তু সত্য মোছা যায় না। পাথরে খোদাই করা মুখগুলো মুছে যায় না। মাটির নিচে চাপা পড়া সোনার বর্ষা মিথ্যে হয় না। আর আল্লাহর কাছে প্রতিটি পদক্ষেপের হিসাব রক্ষিত আছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো পাতা ঝরে না যার কথা তিনি জানেন না। সূরা আনআম ৯৯।
প্রিয় বন্ধুরা, ইতিহাস জানুন, নিজের পরিচয় জানুন এবং সেই সাহসী মানুষগুলোর উত্তরাধিকার বহন করুন, জ্ঞান দিয়ে, সত্য দিয়ে, ঈমান দিয়ে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, যাতে তারা দেখতে পায়? সূরা ইউসুফ 109। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন।